দুপুরের খাওয়া দাওয়া শেষ হতেই মনটা কেন যেন আর ঘরে থাকতে চাইছিল না। সাথে সাথে ছেলেকে বগল দাবা করে বেরিয়ে পড়লাম আমাদের অজানা মন খারাপের ওষুধ খুঁজতে। আর দেখো, রাস্তায় এসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কখন অটো আসবে, এবং অটো এসেও গেল। তারপর ছেলেকে সামনে বসিয়ে দিলাম, আর ও খুব তাতে মজা পাচ্ছিল যে এখনো একা একা সামনে বসতে পারে। আর আমি পিছন থেকেই ওর ভিডিওটা করছিলাম। শুধু ওর ভিডিও করছি, আমার ভিডিও করব না তা তো হবে না, আবার সাথে সাথে নিজেকেও একটু ভিডিওতে দেখিয়ে নিলাম। তবে আমার পাশে বসে থাকা অন্য যাত্রীটি একটু অস্বস্তি বোধ করছিল। তারপরে আমরা অটো থেকে নেমে আবার ভ্যানে উঠে পড়েছি। সেই ছোট্টবেলা থেকে ভ্যানে চড়তে যে আমার কি ভালো লাগে, খুব মজা লাগে। তবে ভ্যানের পিছনে বসতে, সামনে বসতে একটুও ভালো লাগতো না, কিন্তু বয়সের সাথে সাথে দেখলাম এখন সামনেই বসতে হবে। ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছিলাম ট্রেনের টিকিট কাটতে, দেখলাম বেশ ভালোই পারে। আমি তো ভাবছিলাম ও মনে হয় এই সমস্ত কিছু বুঝতেই পারবে না। ও দিব্যি টিকিট কেটে নিয়ে এসছে এবং টাকার হিসাবও আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল। আর আমি এখানে প্রযুক্তিবিদ্যার সুবিধা নিতে নিতে উঠছি। এটা তো আমার জন্য ভীষণ উপকারী, কারণ আমার এই স্থূলকায় শরীরটাকে নিজেকে আর টানতে হচ্ছে না, এই মেশিনই আমাকে টেনে নিয়ে চলছে। কিন্তু না, সে আর কতক্ষণ, বেশিক্ষণ তো সেই সুবিধা নেওয়া যাবে না। আমার ছেলের একটা গুণ যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ও কিন্তু যখনই কেউ হাঁটুক তার হাতের থেকে ব্যাগটা কেড়ে নেয়। সেটা আমি কিংবা আমার ওভারব্রিজ থেকে লক্ষ্য করছিলাম যে একটা ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরাও সাথে সাথে সেখানে গিয়ে উঠে বসলাম। উঠে বসে দেখলাম ট্রেন যখন ছাড়েনি একটু ছবিই তুলেনি। ফোনটা যেই বার করেছে আমার ছেলে একটু অপ্রস্তুত হয়ে গেল। তবে ট্রেনটা যেই চলা শুরু হলো আমাকে আবার বোঝাতে লাগছে, তুমি ট্রেনের সমস্ত দৃশ্য দেখতে দেখতে চলো, তুমি বরং ফোনটা এখন রেখে দাও। যত সময় তুমি এই বাস্তব জীবনের সাথে থাকবে তত সময় তুমি জীবনটা আরও বেশি করে এনজয় করতে পারবে। ভ্যারাইটিস জ্ঞান দেওয়ার পরে যখন আমি ওকে বলছিলাম আমাকে আর একটু ভিডিও করে দে, ও কিছুতেই রাজি হচ্ছিল না। আর তারপরে এটা ওটা খাবার দাবার যখন খাচ্ছিলাম তখন তো আর ভিডিও করার প্রশ্নই ওঠে না। ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করার মতন আনন্দ আমার মনে হয় অনেক কিছুর মধ্যেই খুঁজে পাওয়া যায় না। চারিদিকে সবুজের সমারোহ, তার উপরে হচ্ছে গ্রামের পরিবেশ। কি যে অদ্ভুত লাগে বোঝানো যাবে না। মনটা একটু উদাসও অবশ্য হয়ে যাচ্ছিল, কারণ রায়বাবু এই জায়গাটা আসলে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও যখন মনে হয় যে নিজেকে একটু ভালো রাখার জন্য আজকে কি করলাম, তাই আজকের রুটিনে কিন্তু আমার এটাই ছিল যে নিজেকে একটু সময় দিয়েছি ঘুরতে নিয়ে বেরোনো। আসলে অনেক দিন হয়ে গেছে ঘরের মধ্যেই বসা, একভাবে চলছে। তো বাচ্চাটাও দেখছি একটু আকুপাকু করছিল, তাই ওকে নিয়ে আজকে পাবলিক ট্রান্সপোর্টেই এইভাবে ঘুরছিলাম। আর ও কিন্তু খুব এনজয় করছিল যে চারিদিকটা এইভাবে দেখতে দেখতে। মাঝে মাঝে অবশ্য দিদি ভাইয়ের কথা বলে বলে প্যান প্যান করছিল। আমাদের অবশ্য যাওয়াটা বেশি দূরের নয়, আমরা সাধ্যের মধ্যেই সব পূরণ করি, একদম কাছাকাছিই থাকি। এত কথা বলতে বলতে পৌঁছে গেলাম বনগাঁতে। দেখো ট্রেনটা সবে থামছে, আর দেখলাম সূর্যটাও ডুবছে। এই জায়গাটা যে কি ভালো লাগছিল আমার দেখতে। গ্রামের বিকেলে আর একটা শান্ত স্টেশন, একদমই লোকজনের কোলাহল নেই। ট্রেন থেকে নেমে আমরা দুজন মিলে হাঁটা শুরু করে দিলাম আমাদের গন্তব্য। ছেলেকে সাথে নিয়ে একটা বিকেল কাটিয়েছি, এবং সেটা আমার পছন্দের জায়গাতে। এর থেকে ভালো আনন্দ আর কিছু হয়? নিজেকে ভালো রাখার ওষুধ খুঁজতে মাঝে মাঝে এদিকে ওদিকে ছুটতে হয়। আর আমার মন ভালো রাখার ওষুধ কোথায় কিভাবে পাওয়া যায় সেই ঠিকানা কিন্তু আমাকে সব সময় রায়বাবু জোগাড় করেই দেয়। আর শুধু জোগাড়ই করে দেয় না, সেখানে যাওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত। বলতে বলতে পৌঁছে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। এই দোকানটা আমার ভীষণ প্রিয়, তবে বনগাঁর এই শোরুমে আমি কোনোদিনই আসিনি। প্রতিবারই কলেজ স্ট্রিটে গেছি। সাধে কি আর আমার ছেলে মেয়েরা বলে মামাম অসুস্থ হলে মামামকে শাড়ির দোকানে নিয়ে গেলে মামাম সুস্থ হয়ে যাবে। এতদিন মন খারাপের ওষুধ খুঁজতে বারবার ছুটে গিয়েছি কলেজ স্ট্রিট, তবে এখন আর অত দূর আমাকে না গেলেও চলবে। এখন আমি বনগাঁর আদি মোহিনীমোহন কাঞ্জিলালেও সেই ওষুধ পেয়েছি।